আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের ৬৬ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেরিয়ে যায় ইফরাত। এই তো একটু আগে এলো, এখনই যেতে হবে? সে তো অনেক অপেক্ষা করেছিল। ড্রয়িং রুমে পার হতে হতে ইভাকে ডাকে ইফরাত। ইভা, বলো ভাইয়া। বাইরে যাচ্ছি, সিনথিকে দেখে রেখো। নতুন জায়গা একা একা খারাপ লাগবে। কোথায় যাচ্ছ? হসপিটালে। সবার ছোট ভাই হসপিটালে। অফিসিয়ালিয়া কাজ আছে কোনো? না ভাইয়া, যদি রাগ না করো তাহলে বলতাম সিনথিকে নিয়ে বের হও। যেহেতু অফিসিয়ালিয়া কাজ না, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না ভাইয়া। রাত হয়েছে অনেক, দেরি হবে আসতে। মেয়েটা নতুন এসেছে, ওই সময় তুমি কাছাকাছি থাকলে ওর ভালো লাগবে। সেই তো সকাল না বলেই গেলে। সারাটা দিন মেয়ে একা একা থেকেছে, কিছুক্ষণ হলো বাসায় ফিরছ। সারাদিন তো মন মরা ছিল, এখন ফিরছ, মেয়েটা কত খুশি। যাবি তো, বাইরে নিয়ে যাও। একটা লং ড্রাইভ হলো এটা। ওকে বাইরে নিয়ে গেলে রিস্ক হবে। তুমি তো আছোই ভাইয়া, দেখে রেখো প্লিজ। নিয়ে যাও না ভাইয়া। ওকে 5 মিনিটে নিয়ে আসতে বল। থ্যাংক ইউ ভাইয়া। হসপিটালের করিডোরে বসে আছে শোভা। রক্তচক্ষে আটকে আছে ছাপচাপান আগুন, যা তাকে পুড়িয়ে দিচ্ছে। পরিবার নামক দায়িত্ব ঘাড়ে বয়ে বেড়াতে বেড়াতে আজ ক্লান্ত লাগছে তার। পৃথিবীর কোনো প্রান্তে কি এইটুকু শান্তির জায়গা নেই, যেখানে একটু শান্তি শ্বাস নেওয়া যায়? একটা রাত চিন্তামুক্ত ভাবে শেষ হয়। বলিষ্ঠ শরীরের অধিকারী পুরুষটাকে শোভা চিনে, আর ভালো করে চিনে। তার মুখোশ ঢাকা চোখ দুটোকে চিনে। তবে এই রাতের বেড়াতে পাশে মেয়েটা কে? যত কাছে আসে মেয়েটাকে ততই চেনা লাগে। শোভা উঠে দাঁড়ায়। ঠিক আছিস? শোভা মাথা নাড়ে। প্যান্টের পকেট থেকে হাত দিয়ে শাড়িদাই টান টান করে দাঁড়ায় ইফরাত তারপর বলে, ট্রান্সফার করেছি তোর অ্যাকাউন্টে। শোভা ভাদ্য মেয়ের মতো মাথা নাড়ে। জীবনে কোনো মুহূর্তে দাঁড়ালে অন্যের থেকে টাকা চেয়ে নিতে লজ্জা লাগে না? সে এই মুহূর্তে ওই পর্যায়ে আছে। ইফরাত বলে, বল প্রবলেম কি? সুইসাইড এজেন্ট নেওয়ার রিজেক্স? জানি না। গার্লফ্রেন্ড ইস্যু? জানি না। তবে কিছুদিন হলো টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে। বাবার ওষুধের টাকা, বাজারের টাকা, বন্ধু বান্ধবের থেকে মিথ্যা বলে টাকা নিয়েছে। আমার থেকে ভার্সিটির সেমিস্টারের ফির কথা বলে টাকা নিয়েছে। আগে কখনো এমন করেনি। তোর ভাইয়ের ফোন কোথায়? দিতে পারবি? ওর বন্ধুরা একটু আগে আমাকে দিয়েছে, দাঁড়াও দিচ্ছি। ফোন বের করে দেয় শুভা। 20 মিনিট ফোন হাতে রাখে ইফরাত। তোর ভাই অনলাইনে জুয়াতে আসক্ত। শুনেই বুঝতে পেরেছে। ফোনটা নিলাম তোকে প্রুফ দেওয়ার জন্য। দেখ, মানে জুয়াতে আসক্ত তাদের মধ্যে প্রাথমিক কিছু লক্ষ্য দেখা যায়। যেমন তারা প্রচুর মিথ্যা বলে গল্প বানায়, আর অন্যের থেকে টাকা ধার নেয়, ঠিক সঠিক সময়ে ব্যাক দিতে না পারে না, আবার অন্যের থেকে গল্প বানিয়ে টাকা নেয়। এইভাবে চলতে থাকে প্রতিক্রিয়া। লাস্ট যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন এরা হয় নিজের প্রাণ নেয়, নয়তো অন্যের। অহর কেস আসে এসব নিয়ে। জুয়া টাকা জোগাড় করতে কিডন্যাপ করে মুক্তিপণ চায়। এদের মস্তিষ্ক পচে যায়। এমন কোনো জঘন্যতম পথ নেই এরা যেতে পারে না। আমার ভাই এমন কাজটা করলো, ওকে কোনোভাবে অভাব দিইনি আমি। ডোন্ট প্যাকিং। সুমন কি থেকে কি করেছে আমরা কেউ জানি না, তবে বেঁচে আছে সত্যি একদিন জানাই যাবে। এটা আসলে একটা মরণ খেলা, একটা অভ্যাসের পরিণত হয়। এটা একটা জাল। একবার জড়িয়ে গেলে এই শিকল থেকে মানুষ বের হতে পারে না। হয় মৃত্যু, নয় ধ্বংস। এত কিছু হয়ে গেলে আমরা কেউ কিছুই জানলাম না। হাতের মুঠোই ডিভাইস। অন্ধকার রাতের আড়ালে কত জীবন আধারে তলিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না। সবার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। এত কষ্ট করে যে পরিবারে বেঁধে রেখেছে, যে স্বপ্ন বুনেছে, তা যে ধুলোবালের মতো ঝুরঝুর করে পড়েছে। কি থেকে কি হয়ে গেল? সুবা নীরবে চোখের জল ফেলে বলে, আইন ব্যবস্থা থাকতে এসব এখনো চলে। দেশের নতুন একটা ইম্পোর্টস লিস্ট বন্ধ করা হয়েছে, তবে অহর বিদেশি এসপি এখনো আছে। সব গুড়া থেকে উপরে ফেলে কি সম্ভব? গুড়া পরে এমন একটা 2টা অ্যাপস বন্ধ করা যেতেই পারে। চোখের অন্তরালে আরো কত ক্রাইম হচ্ছে, কত এসপি সৃষ্টি হবে, সব বন্ধ করা সম্ভব নয়। তাহলে এই তরুণ সমাজ কি করে সঠিক পথ দেখবে? কি করে ধ্বংসের পথ থেকে দূরে থাকবে? আমার ভাই খুব ভালো স্টুডেন্ট ছিল। আমার খুব কষ্টের ইচ্ছা হলো ইফরাত, একটা ছোট্ট প্রাণ এভাবে ঝরে যাচ্ছে। নিজেদের সচেতনা থাকতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। হোয়াইট এভার বি স্ট্রং। বাদা ভাঙা কান্না ভেঙে পড়ে শোভা। ইফরাত চোখের ইশারায় দেয়। সিনথিয়া পাশে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, কেঁদো না আপু, সব ঠিক হয়ে যাবে। শোভা চেয়ারে বসে। ইফরাত বলে, আন্টি কোথায়? বাসায়, বাবা একাই তাই। এরপরে সিনথিয়াকে পাশে বসায় শোভা। সিনথিয়ার হাতে মুঠো নিয়ে বলে, তোমার নাম কি? সিনথিয়া ইবনে
ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তোমার ছোঁয়ায় কান্নার আমাকে রেখে পালিয়ে গেল। এমন একটা মেয়ে আমার ফ্রেন্ডের জন্য প্রয়োজন ছিল, যার ছোঁয়াতে সব সুন্দর হয়ে যায়। বিয়ে করবি কবে ইফরাত? ও আমার ওয়াইফ। বিয়ে করেছিস? একবার জানালিও না তো। বিয়েটা ওইভাবে হয়নি। বাদ দে, এখন বাসায় যা। নতুন বউ নিয়ে ফ্রেন্ডের দুদিনের কেউ ছুটে আসে? তুই বন্ধু হিসেবেও বেস্ট। সত্যিই তুই আমার মাস্টার পিছন। বেশি বেশি বলে ফেলেছিস। তুই বাসায় যা, ফ্রেশ হয়ে আয়। ততক্ষণে এখানেই আছে। আরে না, যা করেছিস আমি ওই ঋণই তো শোধ করতে পারবো না। এখন আবার নতুন বউ নিয়ে এসেছিস আমার জন্য। এমন কিছু করিস না যাতে তোর বউ এর কাছ থেকে ঋণী হয়ে যায়। দূর, কি সব কথা। খেয়েছিস? খেয়ে নেব, তুই যা। বাইরে চল, তোরা বাসায় যা তো। বেশি বুঝেছিস, চল তো। শোভাকে জোর করে খাবার খাওয়ায়। শোভার ভাইকে দেখে ফেরার পথ ধরে ইফরাত। সিনথিয়াকে গাড়িতে বসিয়ে পিছন দিকে ফিরে যায় ইফরাত। ইফরাত অনুভব করে সিনথিয়াকে এখানে আনা ঠিক হয়নি। শোভার মনে আঘাত লেগেছে। ঠিক এ কারণেই সিনথিয়াকে আনতেও চায়নি সে, তবে বোনের জোড়াজুড়িতে আনতে বাধ্য হয়েছে। ইফরাত শোভার দিকে ফিরে বলে, আই এম সরি, পারলে ক্ষমা করে দিস। অনেকটা সময় পর ফোন মৃদ কাঁপন কেঁপে ওঠে। ও ইফরাত চোখ বোলায় মেসেজটিতে, তোমাকে ভালোবেসেছিলাম, এক সময় খুব করেও পেতে চেয়েছি। তবে তুমি বন্ধুত্বের বাইরে কখনো আমাকে চিন্তাও করনি। তুমি বন্ধু হিসেবে আমার জন্য সেই সময় থেকে আজ অব্দি যা করেছ তা পৃথিবীর রক্তের সম্পর্কেও কেউ করবে না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞতা। আমি ভালোবেসেছি, এরপরেও তুমি ভালোবাসোনি এই নিয়ে কখনো ভেবেও নেই। ভালোবাসতে হলে ওই মানুষটাকে অনুভব করতে হয়। তুমি কখনো আমাকে অনুভবই করনি, তাই আমাকে করুণা না করে দূরে ঠেলে দিয়ে তুমি সঠিক কাজ করেছ। তোমাকে আজ একটা সত্যি কথা বলি, ভালোবাসতাম, ভালোবেসে একাধিককে বেছে নিয়েছি। তোমাকে ভালোবাসতে যেমন ভালো লাগে, ঠিক তেমন তোমার সাথে পাগলামো করতেও ভালো লাগে। আমি জানি তুমি আমাকে কখনো গ্রহণ করবে না, তবুও কেন যেন দুষ্টমি করতে ভালো লাগতো। তুমি সরি বললে, তাই সত্যিটা আজ বলেই দেই। তুমি তো জানো সবটা, যে সময়ে তুমি টাকা না দিলে পুরোটা পড়াশোনাটুকু করতে পারতাম না। তুমি টাকা না দিলে আমার জীবনটা আরো কঠিন হতো। তবে তুমি জানো না, আমার একটা প্রবলেম আছে, যেটা শুরু হয়েছে অনেক বছর আগে। ক্লিয়ার করে বললাম না, তুমি বুঝে নিও। আমাকে ডক্টর দেশের বাইরে থেকে ট্রিটমেন্ট করতে বলেছিল, টাকার অভাবে পারিনি। তুমি আমার জন্য অনেক করেছো, তাই বিবেকবোধ থেকে বলা হয়নি। অতএব এই মাসে আমি দেশের বাইরে ডক্টর দেখিয়েছি। তারা বলেছেন আমি অনেকটা লেট করে ফেলেছি। আমি কখনোই মা হতে পারবো না ইফরাত। তুমি যে দায়িত্ববোধ থেকে সরি বললে, ওইটা মনে রেখো না। তুমি চাইলে এই জীবনে তোমাকে আমার পাওয়ার হতো না। মুক্তি, তুমি মুক্তি। পৃথিবীর সবাই যদি তোমাকে ভালোবাসে, তাই বলে সবাইকে তো আর গ্রহণ করা পসিবল না। তুমি যা করেছ একদম ঠিক করেছ। আমাকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর উত্তম পরিকল্পনাকারী। তিনি একদিন এতেই দিবেন যা আমরা হয়তো কল্পনাও করিনি। সর্বশেষে বলবো, তুমি সুখী হও। তুমি ভালো থাকলে আমার অন্তর প্রশান্তি থাকবে। মেসেজ পড়ে লুকিয়ে গ্লাস চোখ দেয় ইফরাত। কালো রঙের একটা প্রাইভেট কার তার গাড়ির পিছনে। ইফরাত গাড়ির স্পিড বাড়ায়, পিছনে গাড়ি যেন ধসে আসে। ইফরাত স্পিড কমিয়ে দেয়, পিছনের গাড়ি স্পিড কমে। ইফরাত আবার স্পিড বাড়ায়, পিছনের গাড়ি ঝড়ের গতিতে এগিয়ে আসে। ইফরাত জোরের গতিতে ধাপিয়ে গাড়ি চালায়। সিনথিয়া ইফরাতের দিকে আরেকবার পিছনে তাকায়। ভয় অসংখ্য পেয়ে সিনথিয়া ইফরাতের দিকে তাকিয়ে বলে, আমাদের ফলো করছে। ইফরাত আর চোখে তাকায়। সাপের মতো আঁকাবাঁকা করে গাড়ি চালাচ্ছে ইফরাত। গাড়ির মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। ইফরাত দীর্ঘলাই বলে, ভয় পাচ্ছ? সিনথিয়া মাথা দুকে নাড়ায়। ইফরাত রিভলভার বাড়িয়ে দেয় সিনথিয়ার দিকে। তারপর বলে, সিটের ওপর দিয়ে পিছনে যাবে। আমি গাড়ি স্পিড করব। পিছনের দরজা খুলে পিছনের গাড়িটার দিকে তাক করে ট্রিগার চাপবে। সিনথিয়া হাত তুলে নেয় রিভলভার। সিট পেরিয়ে পিছনে চলে যায়, দরজা হালকা ফাঁকা করে। ইফরাত গাড়ির স্পিড করে ব্রেক চেপিয়ে দেয়। পিছনে গাড়ির মাঝামাঝি আসতেই ইফরাত ডিকেশন দেয়, শুট নাও। সিনথিয়া ট্রিগার চেপে দেয়। জীবনের প্রথম বুলেটটা লক্ষ্য করে মিস সিনথিয়া। ইফরাত বলে, আরেকবার সিনথিয়া, হ্যারি এফ। সিনথিয়া ট্রিগার চাপে। টাওয়ালে গুলি লেগে থেমে যায় গাড়ি। ইফরাত দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে। পিছনে কালো রঙের গাড়িতে ড্রাইভার সিটে বসা মানুষ, মুখ কালো কাপড়ে বাঁধা। পিছনের পরপর 5টা বড় গাড়ি। আশঙ্কা বিপদ সংকেত পেরিয়ে পুনরায় গাড়িতে বসে ইফরাত বসে জোরের গতিতে স্টিয়ারিং ঘোরায়। গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। নীরব নিস্তব্ধতার রাস্তা শিরা দ্বারা টান টান করে ধাপিয়ে গাড়ি চালাচ্ছে ইফরাত। আশেপাশে গাছপালা ছুটে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। ইফরাত তাড়া দেয় সিনথিয়াকে, এখানে আসো। সিনথিয়া উঠে আসে, নিজের সিটে বসে। ইফরাত চোখ দিয়ে কিছু খেলা করছে। সে কি চিন্তিত? সিনথিয়া বলে, কিছু হয়েছে? তোমাকে আজ নিয়ে
আসাটাই ঠিক হয়নি। কেন গাড়িতে থেমে গেলেই গেল, পিছনে আরো 5টা আছে। সিনথিয়া পিছন দিকে তাকায়, তারপর বলে, আজ আমি তো সুস্থ আছি, দুর্বল নয়, আমাকে নিয়ে ভয় পাবেন না। ওরা দলে ভারী, রিক্স আছে সিনথি, কতক্ষণ টিকবে জানি না। যদি কিছু হয়ে যায় তুমি পালিয়ে যাবে, আমি আপনাকে রেখে কোথাও যাব না। সাথে সাথেই থেমে যায় ইফরাতের গাড়ি। ইফরাতের পিছনে ফুরে, পিছন থেকে ছুড়ে চলছে বুলেট। এই মুহূর্তে মুখোমুখি এতগুলো মানুষের সাথে লড়াই সম্ভব না। ইফরাত গাড়ির লাইট অফ করে দেয়, সিনথিয়ার দিকে দরজা খুলে অপাশ দিয়ে বেরিয়ে যায় ইফরাত। হাতের মুঠো সিনথিয়ার হাত নিয়ে জোরের গতিতে দৌড়ায় ইফরাত। পিছন থেকে মুখোশধারী দলবল পিছন থেকে তেড়ে আসে। নিস্তব্ধ নীরব পাকা রাস্তা থেকে নেমে যায় ইফরাত, সিনথিয়া। ভয়াল অশুভ ছায়া তাদের ধাওয়া করে আসছে। রাস্তার নিচে সরাসরি সাবল অতিক্রম করে দৌড়ে যায় ইফরাত। একে একে অশুভ মুখোশধারী শয়তান নেমে আসে। একের পর এক ঘাস পেরিয়ে ছুটে থাকে ইফরাত। হাতের মুঠিতে সিনথিয়ার হাত আরো শক্ত করে ধরে। সারি সারি আলো আধারে মাঝে শেষ প্রান্তে ঠেকে যায় তারা। শয়তানি দলের হাতের টর্চ লাইটের আলোয় ঘাসের বাগানের আলো খা খা করে ওঠে। ইফরাত দাঁড়ায়, পিছন থেকে একদল মুখোশধারী এগিয়ে আসে। সিনথিয়াও দাঁড়িয়ে যায়। গাছের ছোট্ট মোটা ডাল ভেঙে ইফরাত সিনথিয়ার হাতে দেয়। অতএব শুরু হয় হার জিতের খেলা। ইফরাতের হাতে রিবেল ভাব। পরপর 6বার ট্রিগার চাপে ইফরাত। সামনে 6 জন ধাপুস করে পড়ে মাটিতে। এভাবেই এগিয়ে যায় ইফরাত। অতএব রাস্তা থেকে কালো মুখোশধারী বাঁধা আরেকটা মুখোশধারী দল নামে। এতগুলো মানুষের সাথে একা পেরে ওঠা সম্ভব না। ইফরাত সিনথিয়ার হাত ধরে, তারপর পিছিয়ে যায় সিনথিয়াকে নিয়ে। সিনথিয়াকে বলে, তুমি যাও না, প্লিজ যাও। কিছুতেই যাব না। অতএব সিনথিয়া হাত নিজের হাতের মুঠো নিয়ে জোরের গতিতে দৌড়াতে থাকে। পিছন থেকে বাকিরাও দৌড়ে আসে। মিনিট 10কে লুকোচুরি খেলতে খেলতে একটা বুলেট থেমে যায় ইফরাত। বুকেট শব্দের রিভেল ভাপের নল থেকে বেরিয়ে যায় ধাতুর বুলেট। পিছন থেকে বুলেট ছুড়ে গিয়ে লাগে ইফরাতের পিঠে। থকম করে দাঁড়ায় ইফরাত। রক্ত চক্ষুতে ছলকল করে উঠে গরম জল। থেমে গিয়ে ইফরাত তাকিয়ে সিনথিয়ার দৌড়ে দাঁড়ানো মুখোশধারী রিবেল ভাপ নলের দিকে তাকায় সিনথিয়ার আরেকবার ইফরাতের সাদা ধবধবে শার্টের পিছনে। এমন দৃশ্য নিজের শ্বাস আটকে যায় সিনথিয়ার। আজকের পার্টটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।